কেমন আছো সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। পড়াশোনা কেমন চলছে তোমাদের? আশা করি সেটাও বেশ ভালোই চলছে, তাই না? ওকে, তাহলে শুরু করতে যাচ্ছি আমরা। আজকে আমরা পড়াবো বাংলা দ্বিতীয় পত্র থেকে, সেকেন্ড পার্ট থেকে, ভাব সম্প্রসারণ। বাংলা দ্বিতীয় পত্রের রচনা সম্ভার বইটি বোধহয় তোমাদের হাতে আছে, তাই না? রচনা সম্ভার, পৃষ্ঠা নাম্বার 25। পৃষ্ঠা নাম্বার 25। ভাব সম্প্রসারণ, একটা নির্দিষ্ট ভাব থাকবে। দুটো লাইন কবিতার হতে পারে, অথবা যে কোনো গদ্য থেকেও থাকতে পারে। মহামনীষী যারা, পণ্ডিত ব্যক্তি যারা, অনেক কিছুই তো তারা লেখেন। সেই লেখার মধ্য থেকে কখনো কখনো দুই একটা উক্তি, দুই একটি লাইন, দুই একটি চরণ, যেটা অনেক গভীর ভাব প্রকাশ করে। অল্প কথার মধ্যে অনেক কিছু তারা বুঝিয়ে থাকেন। কখনো কখনো খুব সাদামাঠা কথার দ্বারা অনেক গভীর ভাব প্রকাশ করা হয়ে থাকে। সবসময় যে জটিল, কঠিন, দুর্বোধ্য শব্দ দ্বারাই গভীর, কঠিন বিষয়কে প্রকাশ করা হবে এমন কিন্তু নয়। অনেক অনেক সময় খুব সাধারণ কথার মধ্য দিয়েও শব্দের গাঁথুনি এমনভাবে তৈরি করা হয় যার মধ্য দিয়ে অনেক কঠিন, জটিল কথার ভাব প্রকাশ করা হয়। সেই রকম কিছু বিষয় আজকে আমাদের আলোচ্য। তো আমরা আলোচনা করতে যাচ্ছি ভাব সম্প্রসারণ, পৃষ্ঠা নাম্বার 25, রচনা সম্ভার বইয়ের মধ্যে। খাতা কলম সবাই একটু হাতে রাখো, এবং যখন যেটা বলবো সাথে সাথে একটু লিখে রাখবে, আন্ডারলাইন করে রাখবে, সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে প্রথমেই দেখো, অনুচ্ছেদ নাম্বার 3 নাম্বার আছে ভাব সম্প্রসারণ। প্রথমেই দেখো যে ভাব সম্প্রসারণ কথাটির অর্থ কবিতা বা গদ্যের অন্তর্নিহিত তাৎপর্যকে ব্যাখ্যা করা, বিস্তারিত করে লেখা, বিশ্লেষণ করা। অনেকগুলো বিষয় এখানে বলেছে যে অন্তর্নিহিত তাৎপর্য অর্থাৎ সাদা কথা যেটা, সাধারণ কথা যেটা, সেই কথার মধ্যে অনেক গভীর ভাব লুকায়িত থাকে, সেই ভাবটাকে প্রকাশ করা। বিস্তারিত করে লেখা, সংক্ষেপে একটা বাক্য, একটা সেন্টেন্স, অথবা একটা বা দুটো চরণ এরকম থাকবে, সেটার যে ভাবটাকে বিস্তারিত করে ফুটিয়ে তুলতে হবে। বিশ্লেষণ করা, একটু যেভাবে আছে সেটাকে বিশ্লেষণ করা, একটু বড় করে লেখা, একটু বিস্তারিত বুঝিয়ে লেখা। ঐশ্বর্যমণ্ডিত কোনো কবিতার চরণে কিংবা গদ্যাংশের সীমিত পরিসরে বীজধর্মী কোনো বক্তব্য ব্যাপক ভাব ব্যঞ্জনা লাভ করে। বীজধর্মী কথা মানেটা কি? বীজধর্মী কথাটা হলো, তোমরা একটা ছোট একটা বিষয় লক্ষ্য করে থাকবে, সেটা হলো কোনো গাছের ফলের থেকে যে বীজ হয়, সে বীজটি অনেক সময় খুবই ছোট আকারেও হয়ে থাকে। সবসময় বীজের আকারেই যে অনেক বড় কথা হবে সেটাও নয়। এটাও কিন্তু একটা বিষয় দেখো, যে আমের যে বীজ, যে আটি, হ্যাঁ, সেটা যেরকম, তার তুলনায় কিন্তু ফলটা অনেক বড় হয় না। আবার গাছ সে তুলনায় যে একেবারে অনেক বিশাল বড়, তাও কিন্তু না। আবার আরেকটা জিনিস লক্ষ্য করে থাকবে, বট গাছ, বট গাছের ছোট ফল, কিন্তু তার মধ্যে বীজটা আরো ছোট, একদম সরিষা দানার থেকেও ছোট,
এরকম একটা বীজের থেকে কত বড় বিশাল এক বটগাছের সৃষ্টি। তাহলে ক্ষুদ্র ছোট্ট শব্দর দ্বারাও অনেক অনেক সময় বিশাল বটগাছের মতো অনেক বড় ভাব প্রকাশ করতে পারে। এই জন্য এটাকে বলছে বীজধর্মী কোনো বক্তব্য ব্যাপক ভাব ব্যঞ্জনা তৈরি করে। ছোট কথা দিয়ে অনেক বড় বিষয়টাকে বোঝানো হয়ে থাকে। সেই ভাব বীজটিকে উন্মোচিত করার কাজটিকেই বলা হয় ভাব সম্প্রসারণ। ছোট কথাটাকে তার ভাবটাকে প্রকাশ করে বিস্তারিত করে বিশ্লেষিত ভাবে উপস্থাপন করার নামটাই হলো ভাব সম্প্রসারণ। এখন ছোট্ট দুই চরণে একটা কথা বক্তব্য প্রকাশ করছে, সেটা যদি তুমিও আবার 2, 3, 4, 5, 6 লাইনের মধ্যে লিখে ফেলো তাহলে কিন্তু হবে না। তোমাকে সেটার বক্তব্যটা বিস্তারিতভাবে ব্যাপক ব্যঞ্জনা তৈরি করে এরকম করে বুঝিয়ে উপস্থাপন করার নাম হলো ভাব সম্প্রসারণ। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, ভাববীজটি সাধারণত রূপকধর্মী সংকেতময় তাৎপর্যপূর্ণ শব্দগুচ্ছের আবরণে প্রচ্ছন্ন থাকে। কখনো কখনো বলবে একটা, বোঝাবে আর একটা। যেমন একটা কথা দেখো, মন সহজে কি সই হবা, দাবার পর মুগুর পোলে সেই দিনে ঘা টের পাবা। দুটো লাইন এখানে। তাইলে এটার ব্যাখ্যাটা বোঝানো হয়েছে এরকম যে এখন দুনিয়াতে আমরা যার যার মতো করে যেমন খুশি তেমন চলছি, কিন্তু এই যেমন তেমন করে চলা, যা খুশি যা ইচ্ছা তাই করা, এটা এখন হাজারো বোঝালে পরেও অনেক সময় তার মধ্যে পরিবর্তন নাও আসতে পারে। তাহলে কখন কিভাবে তার মধ্যে পরিবর্তনটা আসবে? বলছে দাবার পর মুগুর পোলে সেই দিনে ঘা টের পাবা। অর্থাৎ এমন একটা সময় আসবে যেই দিন তোমাকে আর এরকম মোটিভেশন দেওয়া হবে না, এরকম বুঝিয়ে কথা বলা হবে না। সেদিন কি উল্টোপাল্টা করেছো তোমাকে এমন আঘাত করা হবে, মুগুর, মুগুর বলতে এমন মার, এমন আঘাত, হ্যাঁ, তোমাকে করা হবে উত্তম মাধ্যম, এমন শাস্তি তুমি পাবে, সেই দিনে বুঝবা যে এখন কি করেছো সেটার মজাটা তোমাকে সেদিন বোঝানো হবে। অর্থাৎ মৃত্যুর পরে যখন তুমি কবরে থাকবে অথবা কিয়ামতের পরে যখন জাহান্নামে যাবে, সেই দিনটার কথা এখানে ইঙ্গিত করা হয়েছে। তাইলে মন সহজে কি সই হবা, তুমি কি সই বলতে সোজা, অর্থাৎ সহজ সঠিক পথে পরিচালিত হওয়া, এটা তুমি এখন বললেও শুনছো না, এখন বললেও করছো না, কখন করবা? দাবার পর মুগুর পোলে, যেই দিন তোমার এই বেকাতেরা কথার কাজের কারণে যখন তোমাকে শাস্তি প্রদান করা হবে, তুমি সেই দিনে এটার অবস্থাটা বুঝতে পারবে। কিন্তু আসলে সেই দিন বোঝালে পরে তোমার তো আর সেই ফিরে আসার সুযোগ নেই, এবং সেখানে নতুন করে তোমাকে সহজ সরল পথে, সঠিক পথে পরিচালিত হওয়ারও সুযোগ থাকবে না। সেই দিনে বোঝা যাবে যে কত ধানে কত চাল, তাই না? আচ্ছা দেখো, তাহলে এটা রূপকধর্মী হতে পারে, সংকেতময় হতে পারে, অর্থাৎ ইঙ্গিতে কোনো একটা জিনিস বোঝানো হয়ে থাকতে পারে। যেমন বলা হচ্ছে যে ধরো এইখানে খুব দামি একটা জিনিস টেবিলের উপরে রেখে দেয়া হলো, উপস্থিত সবাই অনেক লোকজন আছে, বলা হলো যে যার যার জিনিস সাবধানে রাখবে, কারণ পাখি উড়ছে, যে কোনো সময় মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে। এখানে পাখি উঠছে বলতে চোর ঘোরাঘুরি করছে, এখানে কিন্তু চোর আছে, সেই চোর তোমার মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে। সে কারণে তোমাকে পাখির কথাটা দিয়ে, ইঙ্গিতপূর্ণ কথাটা দিয়ে চোরকে উদ্দেশ্য করা হয়েছে, এটা সংকেত। তারপরে দেখো তাৎপর্যপূর্ণ, অর্থাৎ ছোট ছোট কথার মাধ্যমে একেবারে গুরুত্বপূর্ণ
বিস্তারিত কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করা। শব্দগুচ্ছের আবরণে প্রচ্ছন্ন থাকে, প্রচ্ছন্ন থাকা মানে গোপন থাকা, অর্থাৎ ঢাকনা দেয়া থাকা, যেটাকে দেখা যায় না, সেই রকম ছোট কথার আবরণে, ইঙ্গিতময় কথার আবরণে, রূপক ধর্মী সংকেতময় কথার আবরণে বিশাল ভাব প্রকাশ করার যে বিষয়টা, সেটাকে এখানে চাপা দিয়ে রাখা হয়, তুমি সেটাকে প্রকাশ করবে। ঠিক আছে? নানা দিক থেকে সেই ভাবটির উপর আলোক সম্পাদ করে তার স্বরূপ তুলে ধরা হয় ভাব সম্প্রসারণে। ভাববীজটি বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি এ ধরনের কবিতার চরণে বা গদ্যাংশে সাধারণত মানব জীবনের কোনো মহৎ আদর্শ, মানব চরিত্রের কোনো বৈশিষ্ট্য, নৈতিকতা, প্রণোদনমূলক কোনো শক্তি, কল্যাণকর কোনো উক্তির তাৎপর্যময় ব্যঞ্জনাকে ধারণ করে আছেন। এখন সাধারণ যে কথাগুলো, সেই কথাগুলোর মধ্যে কোন রকমের বিষয় প্রকাশ করে, সেই বিষয়গুলো হলো মানুষের মন মানসিকতাটাকে ভালো দিকে ডাইভার্ট করা, উৎসাহিত করা, ইন্সপিরেশন দেয়া, উৎসাহ উদ্দীপনা তৈরি করা। হ্যাঁ, এটাকে সব ক্ষেত্রেই প্রায় মানুষের সাথেই তুলনীয়। মানুষের মন মানসিকতাটাকে বিকশিত করার লক্ষ্যেই এই কথাগুলো বলা হচ্ছে। হ্যাঁ, ভাব সম্প্রসারণ করার সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে সংহত বক্তব্যটিকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে। সেই ভাব রূপক প্রতীকের আড়ালে সংগুপ্ত থাকলে, অর্থাৎ সেই ভাবটা যদি কোনো রূপকের আড়ালে, কোনো সংকেত ইঙ্গিতের আড়ালে থাকে, তাহলে সেটাকে গোপন যেটা থাকবে সেটাকে প্রয়োজনে যুক্তি, উপমা, উদাহরণ, একটু আন্ডারলাইন করে রাখো বিষয়গুলো, যুক্তি, উপমা, উদাহরণ দিয়ে তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে তোমরা অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করেছ যে সেখানে শুধু থাকবে মূল কথাটার এক অনুচ্ছেদে সেটার প্রকাশ করা, সেখানে মূল বক্তব্য যেটা থাকবে সেটার বাইরে যাওয়া যাবে না। আর ভাব সম্প্রসারণে কিন্তু তুমি তোমার যুক্তি উপস্থাপন করতে পারো, তুমি তোমার অভিজ্ঞতা বর্ণনা করতে পারো, তুমি কোনো উদাহরণ উপমা টানতে পারো, এগুলোর মাধ্যমে তুমি প্রকাশ করবে। তো সেক্ষেত্রে কিন্তু লেখাটা একটু বড় হতে পারে। আচ্ছা, তারপরে দেখো ভাব সম্প্রসারণ করার কিছু নিয়মগুলো একটু জেনে রাখলে তোমাকে লিখতে সহজ হবে। তবে সবসময় যে নিয়মের উপরে ভিত্তি করেই যে সব চলে, বিষয়টা কিন্তু এমন নয়। যেমন একটা কথা এর আগে অনেকদিন আগে তোমাদেরকে বলেছি যে সাইকেল চালানোর একটা সহজ সূত্র হলো যে সামনে নজর, অর্থাৎ নিচের দিকে তাকানো যাবে না, ডানে বামে পিছনে তাকানো যাবে না, নজর, চোখের দৃষ্টি থাকবে সামনের দিকে। হ্যান্ডেল ধরো, প্যাডেল মারো, হ্যাঁ, প্যাডেল মারো, কোমর সোজা, সিটের উপরে বসতে হবে কোমরটাকে শক্ত করে, ভাঁজ হয়ে বাঁকাতারা হয়ে পড়ে গেলে চলবে না। হ্যাঁ, তাহলে হ্যান্ডেল ধরে রাখতে হবে, প্যাডেল মারতে হবে, কোমরটাকে সোজা করে বসতে হবে, দৃষ্টিটাকে সামনের দিকে রাখতে হবে। তাহলে এটা সাইকেল চালানোর সহজ সূত্র। কিন্তু বিষয়টা যদি হয় এমন যে তুমি অনেক দিন ধরে সাইকেল চালানো শিখে ফেলেছ, এখন সাইকেল চালানো শেখার পরে তখন কিন্তু একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, 1-2 মাস, 1-2 বছর চলে যাওয়ার পরে কিন্তু এই সূত্র তোমার মনে রাখার দরকার হবে না। তখন তুমি সাইকেলের উপরে উঠেই যেমন খুশি তেমন ভাবে, কখনো হ্যান্ডেল ছেড়ে দিয়ে, কখনো জোরে জোরে কয়েকবার প্যাডেল মেরে, তারপরে প্যাডেল না মেরে ছেড়ে দিয়ে, এরপরে পিছনে ডানে বামে এমনকি চোখ বুজেও তুমি কিছুক্ষণ সময় সাইকেল চালাতে পারবে। তখন আর কিন্তু তোমার এই সূত্র মনে রাখা যাবে না, অটো চলে আসবে একটার পরে একটা। ভাব সম্প্রসারণ করার নিয়মটাও ঠিক সেরকম, যে নিয়ম এখন তুমি মুখস্থ করে রেখেছ, কিন্তু
যখন তুমি লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাবে, বেশ কয়েকটা লিখে ফেলবে, তখন কিন্তু আর তোমার এই নিয়মের দিকে তাকাতে হবে না, তখন তুমি নিজের মতো করেই লিখতে পারবে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কয়েকটি দিকের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন, যেমন ক, প্রদত্ত চরণ বা গদ্যাংশটি একাধিকবার অভিনিবেশ সহকারে খুব মনোযোগের সাথে পড়তে হবে। লক্ষ্য হবে প্রচ্ছন্ন বা অন্তর্নিহিত ভাবটি কি তা সহজে অনুধাবন করা, অর্থাৎ কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে, কি উদ্দেশ্য করেছে, সেই বিষয়টাকে বুঝতে হবে, সেটাকে অনুধাবন করতে হবে, সেটাকে রিয়েলাইজ করতে হবে। সেটা করেই তুমি তোমার মতো করে ভিতরে সাজিয়ে হাতে কলমে সেটাকে প্রকাশ করবে। অন্তর্নিহিত মূল ভাবটি কোনো উপমা, রূপক, প্রতীকের আড়ালে সংযুক্ত আছে কিনা তা বিশেষভাবে লক্ষ্য করতে হবে। কোন উপমা বা কোন রূপক বা কোনো বিষয়ের আড়ালে আচ্ছন্ন রেখে, প্রচ্ছন্ন রেখে, সংযুক্ত আকারে রেখে দেয়া হয়েছে, সেই বিষয়টাকে উন্মুক্ত করা, ওপেন করে দেয়া, প্রকাশ করে দেয়া। হ্যাঁ, মূল ভাবটি যদি রূপক প্রতীকের আড়ালে প্রচ্ছন্ন থাকে, তবে ভাব সম্প্রসারণের সময় প্রয়োজনে অতিরিক্ত অনুচ্ছেদ যোগে ব্যাখ্যা করলে ভালো হয়। অর্থাৎ তুমি একটা বা দুটো অনুচ্ছেদ আলাদা করে যোগ করে 2-3 প্যারায় তুমি এটা লিখতে পারো। হ্যাঁ, সহজ ভাষায় সংক্ষেপে ভাব সত্যটি উপস্থাপন করা উচিত। রাইটার তো গভীরভাবে প্রচ্ছন্ন করে রেখেছে, বা জটিল, কঠিন, দুর্বোধ্য শব্দগুচ্ছের মাধ্যমে তিনি কোনো কিছু প্রকাশ করতে চেয়েছেন। তোমার কাজ হবে সেটাকে সহজ, সরল, সাধারণের জন্য বোধগম্য এমন কিছু শব্দ, ভাব প্রকাশ করা, যার মাধ্যমে তোমার বক্তব্যটা অন্যের কাছে খুব সহজভাবে উপস্থাপিত হয়, বুঝতে পারে। প্রয়োজনে যুক্তি উপস্থাপন করে তাৎপর্যটি উদ্ধার করতে হবে। এখানে তুমি কোনো যুক্তি উপস্থাপন করতে পারো, আলাদা করে কোনো উদাহরণও দিতে পারো। মূল ভাববীজটিকে বিশদ করার সময় সহায়ক দৃষ্টান্ত, প্রাসঙ্গিক তথ্য বা উদ্ধৃতি ব্যবহার করা চলে। অর্থাৎ আলাদা কোনো উদ্ধৃতিও তুমি ব্যবহার করতে পারো এক্ষেত্রে। এমনকি প্রয়োজনে ঐতিহাসিক, পৌরাণিক বা বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা যায়। অর্থাৎ যে জিনিসটা প্রকাশ করতে চেয়েছ সেটার সাথে মিলে এরকম সহায়ক কোনো তথ্য, উপাত্ত যোগ করে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে চাইলে সেটা করা সম্ভব। ভাব সম্প্রসারণ করার সময় মনে রাখতে হবে যেন বক্তব্যের পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ একই কথা যেন দুবার প্রকাশ না হয়। তাহলে দেখা যাবে যে এক কথা দুইবার প্রকাশ করতে গেলে তোমার প্যারাটা বড় হয়ে যাবে, কিন্তু একই কথা দুইবার প্রকাশ করতে গিয়ে সেখানে বড় হয়ে গিয়ে তোমার সৌন্দর্য বিনষ্ট হবে। এটা কখনো পরীক্ষক চায় না। তুমি যেটুকু বলবা সুন্দর করে উপস্থাপন করে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে একটাই মূল ভাব তোমাকে বর্ণনা করতে হবে। বারবার একই কথা লেখা ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দূষণীয়। এবার পরবর্তী পৃষ্ঠায় যাও। পরবর্তী পৃষ্ঠায় গিয়ে দেখো যে বেশ কিছু উদাহরণ দেয়া হয়েছে এখানে। এই উদাহরণগুলো আমরা এখানে তোমাদেরকে বইয়ের মধ্যে যেগুলো আছে, এখানে এই রচনা সম্ভার বইয়ের মধ্যে এগুলো দেখা যাচ্ছে বই যখন লিখেছে তখন সেই সময় যে বিষয়গুলো প্রাসঙ্গিক ছিল সেইগুলো এখানে দিয়েছে। এগুলো কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন বিষয় অনেক সময় যুক্ত হয়ে থাকে। আর পরীক্ষায় সাধারণত সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোই অনেক সময় পরীক্ষায় বেশি আসে। তবে সমসাময়িক যে বিষয়গুলো সেগুলোও কিন্তু ভিন্ন মোড়কে, ভিন্ন আবরণে অনেক সময় পুরাতন কথাকেই নতুন করে স্মরণ করিয়ে দেয়, মনে করিয়ে দেয়। আমরা একটা একটা করে একটু উদাহরণ দিচ্ছি,
এবং তোমরা সেটাকে একটু ধরে রাখবে, দেখে রাখবে। প্রথমে এক নাম্বারটা দেখো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, প্রথমে দেখো সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অপরের উপকার করেই মানব জীবন ধন্য এবং সার্থক হয়। অন্যের উপকার সাধনায় সবার লক্ষ্য হওয়া উচিত। একা একা জীবনে প্রতিষ্ঠিত হওয়া হয়তো অনেক সময় যেতে পারে, কিন্তু তোমার অবস্থাটাকে যদি পরবর্তী প্রজন্মের কাছে ফুটিয়ে তুলতে চাও, তোমার কথা যদি পরবর্তী প্রজন্মের কাছে, মানুষের কাছে যদি হৃদয়গ্রাহী, তাদের হৃদয়ে স্থান করে নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষের উপকার করার কোনো বিকল্প নেই। যতই তুমি নিজেকে গুটিয়ে রাখবে, একা একা তোমার প্রতি মাসে ধরো অনেক টাকা আয় রোজগার, তুমি চিন্তা করো আমি একা খাবো, পড়বো, অনেক বড় বাড়ি করব, গাড়ি করব, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করব, বিলাসী জীবন যাপন করব, তুমি চাইলে করতে পারো, কিন্তু এক্ষেত্রে তুমি শুধু লাভবান হচ্ছ বা তুমি শুধু আরাম আয়েশ উপভোগটা করে যাচ্ছ, কিন্তু তোমার এই সম্পদ দিয়ে অন্যের কোনো উপকার হচ্ছে না। যেহেতু উপকার হবে না অন্যের, সুতরাং অন্যরা কেউ তোমাকে মনেও রাখবে না। তো এক্ষেত্রে তুমি যদি তোমার সম্পদকে অন্যের মাঝে বিলিয়ে দাও, সব বিলিয়ে দিতে বলছি না, তবে যথাসম্ভব নিজের প্রয়োজনও মেটাবে, অন্যের উপকারেও যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে পরবর্তী সময়ে মানুষ তোমাকে মনে রাখবে। যেমন আমাদের নবী অনেক সময়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে বসেছেন, নিজে না খেয়ে অনেক সময় হঠাৎ করে ভিখারি এসে যদি খাবার চেয়েছে, কোনো উপবাসী ক্ষুধার্ত মানুষ যদি তার কাছে এসে খাবার চেয়েছে, অনেক সময় তিনি নিজে না খেয়ে সেটা তার সেই উপবাসী লোকজনদেরকে, ক্ষুধার্ত লোকদেরকে খেতে দিয়েছেন। এই কারণেই তো তিনি আজকে বিশ্ব নবী, সারা পৃথিবীর মধ্যে উদাহরণ। আমাদের দেশে এরকম কিন্তু অনেক আছে, হাজী মোহাম্মদ মহসিন, হাজী দানেশ, এরকম অনেক লোকজন যারা নিজেদের জীবনের জন্যই শুধু চিন্তা না করে মানুষের উপকারে, মানুষের মঙ্গলার্থে অনেক কাজ করেছেন, যে কারণে তাদেরকে আজকে মানুষ মনে রাখছে। তাইলে সকলের তরে সকলে আমরা, অর্থাৎ একজন আরেকজনের, একজন আরেকজনের, একজন আরেকজনকে যদি আমরা সাহায্য সহযোগিতা করে থাকি, একজন আরেকজনকে যদি উপকার করে থাকি, তাহলে আমরা সবাই কিন্তু প্রকারান্তরে উপকৃত হব। আর যদি শুধু একার চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই অবস্থাটার পরিবর্তন করা দুরূহ হয়ে যাবে। সবাই সবার যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ নিজেকে অপরের মঙ্গলের কল্যাণের জন্য, উপকারার্থের জন্য বিলে দিতে হবে। যদি সেটা করা যায় তাহলেই সার্থক। মূল কথাটা কিন্তু এটা। এখন এটাকে বিশ্লেষণ করা হয়েছে কিভাবে দেখো, অপরের উপকার করেই মানব জীবন ধন্য সার্থক হয়, অন্যের উপকার সাধনই তাই সবার লক্ষ্য হওয়া উচিত। প্রথম সব এই যে একটা লাইন দেখেছো, এটা একটা প্যারার মতো, অর্থাৎ তুমি যেই চরণ বা যে কথাগুলো পড়েছ, সেখানে মূল কি কথাটা বলেছে সেই কথাটা এরকম এক দুই সেন্টেন্সে এরকম বিশ্লেষণ করে দিতে হবে। এরপরে তুমি জিনিসটাকে ব্যাখ্যা করে দাও। ব্যাখ্যা কি? কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, চারপাশের মানুষের কথাও ভাবতে হবে, ভাবা উচিত। সমাজে বাস করতে হলে একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে চলতে হবে, কারণ পারস্পরিক সহযোগিতাই মানব জীবনের উন্নতির মূল। এই সহযোগিতা ছাড়া সুস্থ সুন্দর রূপে বাঁচা সম্ভব নয়। অন্যকে বঞ্চিত রেখে কেউ কখনো বেশি দূর অগ্রসর হতে পারে না। তাই সংকীর্ণ ব্যক্তি স্বার্থ পরিহার করে
বৃহত্তর মানুষের কথা ভাবতে হবে। সেখানে রয়েছে মানব জীবনের সার্থকতা, অন্যের দুঃখে সুখে বিপদে আপদে এগিয়ে যাওয়াই প্রত্যেকের কর্তব্য। প্রয়োজনে নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের জন্য জীবন উৎসর্গ করার মহৎ মানসিকতাই দিতে পারে বৃহত্তর মুক্তি। পুষ্পের ন্যায় পরার্থে জীবন উৎসর্গ করার মাধ্যমেই নিহিত রয়েছে জীবনের সার্থকতা। এখন একে অপরের সকলের প্রত্যেকে অপরের এই বিষয়টাকে কিন্তু এখানে ব্যাখ্যা করেছে এই অংশে। লাস্ট একটা কনক্লুশন, একটা উপসংহার টেনে দিয়েছে। সেটা কিরকম? স্বার্থপর হয়ে কেউ পৃথিবীতে বাঁচতে পারে না, তাই পরের কল্যাণে নিজেকে নিবেদিত করার মাধ্যমেই জীবনকে সার্থক ও ধন্য করা সম্ভব। ভাব সম্প্রসারণ সাধারণত এরকম 3টা প্যারা, 3টে অনুচ্ছেদ, 3টা অংশে এরকম বর্ণনা করতে হয়। প্রথম অংশটার সূচনা মতো, ভূমিকা মতো এরকম একটা আলোচনা 1-2 লাইনের মধ্যে, দ্বিতীয় অংশটাকে ব্যাখ্যা এবং তৃতীয় অংশটা উপসংহার। এরকমটা করেই যদি তুমি ভাব সম্প্রসারণ করতে পারো, তাহলেই দেখবে তোমার প্রতিটা ভাব সম্প্রসারণ অনেক বেশি সুন্দর নম্বর হয়ে থাকে। পরীক্ষায় যদি এটা 10 নম্বর, কিন্তু পরীক্ষক সাধারণত অনেক সময় 6 বা 7, সর্বোচ্চ অনেক সুন্দর অনেক ভালো করে লিখলে 8 নাম্বার দিয়ে থাকে। তবে তোমরা একটু ভালো করে লেখার চেষ্টা করবে, আশা করি তোমরাও পাবে। আমরা পরের আরো 2-একটা আলোচনা করছি, ঠিক আছে? এবার 2 নম্বরে আরেকটা দেখো, নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? একটু চমৎকার কিছু কথা কিন্তু। নানান দেশের নানান ভাষা, নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? কত চমৎকার একটা কথা। বঙ্গভাষা আব্দুল হাকিম নামে একজন মধ্যযুগের কবি ছিলেন। তার কবিতার মধ্য থেকে এই লাইন দুটো নেওয়া হয়েছে। তো নানান দেশের নানান ভাষা, পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যা এখন 200-র উপরে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র রয়েছে। অনেক দেশ আছে স্বায়ত্তশাসিত, অনেক দেশ আছে পরাধীন, এরকম প্রায় 250-250টির কাছাকাছি দেশ। এবং একই দেশের মধ্যেও অনেক সময় একাধিক ভাষা থেকে থাকে। যেমন আমাদের দেশের কথাই ধরো, একই বাংলাই আমরা কথা বলি। এখন এই বাংলা যশোর খুলনা অঞ্চলের মানুষের ভাষা, বরিশাল অঞ্চলের মানুষের ভাষা, আবার উত্তর অঞ্চল যেমন চাপাই নবাবগঞ্জ রংপুর দিনাজপুরের মানুষের ভাষা, এগুলো কিন্তু মোটামুটি একটু আঞ্চলিক বিভিন্ন পার্থক্য থাকলেও বোঝা যায় অনেক সময়। সেখান থেকে ঘুরে তুমি যদি একটু সিলেট অঞ্চলে যাও, সেখানকার ভাষা প্রয়োগের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আছে যেগুলো অনেক সময় বোঝা যায় না, অন্য অঞ্চলের লোকজন বুঝতে পারে না। আবার নোয়াখালী ফেনী অঞ্চলে যদি যাও, সেখানে দেখবা যে ভাষাটার আরো অনেক বেশি পরিবর্তন হয়েছে। সর্বশেষ যদি তুমি চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে যাও, সেখানকার মানুষের আঞ্চলিক যে ভাষা, সে ভাষা অনেক সময় বিশেষ করে বরিশাল বা যশোর খুলনা অঞ্চলের মানুষের কাছে একেবারে দুর্বোধ্যই মনে হবে, কিন্তু একই বাংলা ভাষা। আবার রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই সমস্ত যে পার্বত্য চট্টগ্রাম যেটাকে আমরা বলে থাকি, এই পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে অনেক উপজাতি রয়েছে। তাদের দেখা যাচ্ছে চাকমা, মারমা, এদের আবার আলাদা নিজস্ব ভাষা রয়েছে। তাহলে একই দেশের মধ্যে কিন্তু কখনো একই ভাষার ভিন্ন রূপ, কখনো ভিন্ন ভিন্ন ভাষাও থেকে থাকে।
তো নানান দেশের নানান ভাষা, পৃথিবীর অন্যান্য দেশের আরো তো বিভিন্ন রকমের ভাষা রয়েছে। বলছে বিনা স্বদেশী ভাষা, অর্থাৎ নিজের ভাষা ছাড়া, বিনা স্বদেশী ভাষা, নিজ দেশের ভাষা ছাড়া মিটে কি আশা? মনের যে আশা, মনের যে ভাব, অভিব্যক্তি, এটা নিজের ভাষা ছাড়া একান্তভাবে প্রকাশ করা আসলে কঠিন। তো সেক্ষেত্রে এই জিনিসটাকে এখন প্রকাশ করছে কি করে? আমি জাস্ট মূল বিষয়টা তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। দেখো, প্রথমেই রয়েছে যে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা শ্রেষ্ঠ। অন্য ভাষা যতই সহজ হোক না কেন, মাতৃভাষা ছাড়া মনের ভাব উত্তম রূপে আর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ এখানে আসলে বিনা স্বদেশী ভাষার মূল যে বিষয়টা হলো, সেটা হলো মাতৃভাষা। এই মাতৃভাষা ছাড়া, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টোন, মায়ের যে ভাষায় কথা বলে বাচ্চারা তো সেই ভাষায় শেখে। আবার অনেকে হয়তো বলতে পারে ছোটবেলায় যার মা মারা গেছে সে কোন ভাষা শিখবে? মা না থাকলেও সে যাদের কাছে প্রতিপালিত হচ্ছে, যাদের কাছে বড় হচ্ছে, যাদের কথা শুনে শুনে সে শিখছে, সেই ভাষাটাই তার মাতৃভাষা। এবং সেই ভাষাই কিন্তু সে মনের অভিব্যক্তি যত সুন্দর করে প্রকাশ করতে পারে। পৃথিবীর অন্য যে কোনো ভাষা সে যত ভালো করে শিখুক না কেন, সে কিন্তু অত সুন্দর করে, অত ভালো করে সেটা প্রকাশ করতে পারবে না। এটাই নিয়ম। তাহলে নানান দেশের নানা ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা থাকলেও মাতৃভাষার কোনো বিকল্প নেই। মাতৃভাষাই সর্বশ্রেষ্ঠ। মনের একান্ত অভিব্যক্তিটা প্রকাশ করতে গেলে একমাত্র মাতৃভাষাই করা সম্ভব, বিকল্প নেই, কোনো আলাদা অপশন নেই। তো সেক্ষেত্রে এখন বলছে এটা, তাইলে দ্বিতীয় অংশটাই কি? মাতৃভাষা কি, মাতৃভাষায় কিভাবে মনের ভাব প্রকাশ করা সম্ভব, অন্য ভাষায় প্রকাশ করতে গেলে সেটা আদৌ কি একান্তই মনের অভিব্যক্তিটা প্রকাশ হবে কি না, এই সমস্ত বিষয় নিয়ে দ্বিতীয় অংশ। এবং শেষ অংশটায় বলা হচ্ছে যে আসলে মাতৃভাষাই একমাত্র ভাষা যেটা মনের ভাব প্রকাশ করার বিষয়। তাহলে মাতৃভাষা প্রথমে কি, তারপরে মাতৃভাষার প্রকাশ কিভাবে, এরপরে মাতৃভাষা ছাড়া যে অন্যটা দিয়ে করা সম্ভব না, এই তিনটে অংশ এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা। এবার আমরা একটু পড়ছি, খেয়াল করে শোনো, তোমরাও সবাই ধরো, মনে মনে পড়ো এবং মনে রাখারও চেষ্টা করো। দেখো, পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা শ্রেষ্ঠ। অন্য ভাষা যতই সহজ হোক না কেন, মাতৃভাষা ছাড়া মনের ভাব উত্তম রূপে আর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা গেল প্রথম অংশ। প্রথম অংশটাকে তুমি ওই যে বলেছি যে সূচনা অংশ বা ভূমিকা অংশ এরকম করে, বা মূল প্রকাশের যে বিষয় কি বলতে চেয়েছে সেই কথাটা মূল অংশ। এরপরে ব্যাখ্যা বা বিশ্লেষণ। ব্যাখ্যা কি? মাতৃভাষা যে কোনো মানুষের অস্তিত্ব আত্মপ্রকাশের অবিকল্প একটি বাহন। বিদেশি ভাষায় যতই দক্ষতা অর্জন করুক, মাতৃভাষার ন্যায় এমন সাবলীল ভাবে মনের ভাব প্রকাশ করা বিদেশি ভাষায় সম্ভব নয়। মাতৃভাষায় মনের ভাব প্রকাশ করতে মানুষ যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ সুবিধা পায়, আনন্দ পায়, অন্য ভাষায় তা অসম্ভব। কারণ মাতৃভাষার সঙ্গে রয়েছে তার আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক অবিচ্ছেদ্য, যেটাকে আলাদা করা যায় না। তার আনন্দ, বেদনা, আবেগ, আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনার সঙ্গে জড়িয়ে থাকে মাতৃভাষা। মাতৃভাষা মানুষের অস্তিত্বের মহৎ অবলম্বন। তার দেশ ও জাতির সঙ্গে গড়ে তোলে অবিচ্ছেদ্য সাংস্কৃতিক বন্ধন। মাতৃভাষায় কথা বলে যে আনন্দ, আত্মতৃপ্তি আর প্রশান্তি অনুভব করা যায়, বিদেশি ভাষায় কথা বলে হৃদয়ের সেই তৃষ্ণা কিছুতেই মেটানো যায় না।
তাহলে এখানে মাতৃভাষা ছাড়া অন্য কোনোটায় যে অভিব্যক্তি প্রকাশ করা যাবে না। মাতৃভাষা যে একান্তই দরকার, অন্য ভাষায় তুমি যতই পারদর্শিতা অর্জন করো, সেটাই যে একেবারে মন খুলে প্রাণ খুলে সমস্ত অভিব্যক্তি প্রকাশ করা সম্ভব সেটা নয়। তাহলে এই জিনিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে লাস্ট কনক্লুশন বা উপসংহার, যেটা সেই উপসংহারে কি বলেছে, মাতৃভাষায় মানুষের মত প্রকাশের সর্বোত্তম বাহন, মানুষের আশা আকাঙ্ক্ষা বিমূর্ত চেতনা মাতৃভাষার মাধ্যমে সঠিক ভাবমূর্তি লাভ করে। বিদেশি ভাষায় জ্ঞান বিজ্ঞান চর্চা করে মানুষ খ্যাতি অর্জন করতে পারে, কিন্তু মাতৃভাষায় তার অস্তিত্বের আসল পরিচয়। বিদেশে যারা থাকে অনেক সময় যদি তাদের সাথে তুমি পরিচিত হও, আমাদের দেশের যারা বিদেশে থাকে প্রবাসী যারা, বিদেশি আর প্রবাসী দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। প্রবাসী হলো বিদেশি আর প্রবাসী। আমাদের দেশের যারা বিদেশে থাকে তারা হলো প্রবাসী, তাদেরকে আমরা অনেক সময় বিদেশিও বলে থাকি, কিন্তু আসলে সে কথাটা ঠিক নয়। আর বিদেশি হলো অন্য দেশের নাগরিক যারা, অন্য দেশের মানুষ যারা, অন্য দেশে বসবাস করে যারা, তারা হলো বিদেশি। আমার দেশের মানুষ অন্য দেশে যারা থাকে তারা হলো কি, প্রবাসী। এখন প্রবাসীদের সাথে যদি তোমার কখনো পরিচয় হয়, তাহলে দেখবে তাদের সাথে কথা বলে জানবে, সেটা হলো এরকম যে তারা অনেক সময় বাংলায় কথা বলার জন্য নিজেদের দূর দূরান্তে, অনেক সময় 1 2 3 400 মাইল দূরেও পরিচিত জনকে খুঁজে বেড়ায়, এবং আশেপাশে যারা নিজ দেশের মানুষ থাকে বিদেশে, তাদের সাথে গিয়ে মনের অভিব্যক্তি প্রকাশ করে মন খুলে হাসে অথবা কাঁদে, সুখ দুঃখটাকে শেয়ার করে। হ্যাঁ, তো এটা কিন্তু অন্য দেশের মানুষের সাথে তারা করতে পারে না। এজন্য বিদেশের অনেক জায়গায় বাঙালি পাড়া, অর্থাৎ যেখানে শুধু বাঙালিরা থাকে, এরকম জায়গাও অনেক জায়গায় রয়েছে। তাহলে আমরা দুটো বিষয় মোটামুটি আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো তো পড়বাই, এবং সাথে সাথে এরকম কবিতার লাইন দিয়ে যতগুলো দেয়া আছে সেইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। পরবর্তী ক্লাসে আমরা আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর থেকো,